দেখো, আগের দিন আমরা স্টার্ট করেছিলাম ট্যারিফ সম্পর্কে। তো ট্যারিফের টাইপস, অর্থাৎ কি কি ধরনের ট্যারিফ হতে পারে সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এর মধ্যে আমরা সিম্পল ট্যারিফ এটা জেনেছি, তারপর হচ্ছে ফ্ল্যাট রেট ট্যারিফ, এটা সম্পর্কে জেনেছি। নেক্সট হচ্ছে ব্লক রেট ট্যারিফ, ঠিক আছে, এটাও জেনেছি। এই তিনটে আমরা ডিসকাস করেছি। এরপরে আরো যে বাকি চারটে ভাগ আছে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করবো। তো প্রথমে আসছে যেটা, সেটা হচ্ছে টু পার্ট ট্যারিফ। ঠিক আছে, টু পার্ট ট্যারিফটা কি না, when the rate of electrical energy is charged on the basis of maximum demand of the consumer and the units consumed, then it is called as two part tariff. মানে টু পার্ট ট্যারিফ সিস্টেমে দ্য ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য কনজিউমার, মানে কনজিউমারের ম্যাক্সিমাম কত ডিমান্ড হচ্ছে সেইটা, এবং তারই সাথে সাথে যে কত ইউনিট কনজামশন হচ্ছে সেইটা, এই দুটো জিনিসই কনসিডার করতে হবে। এটা কোথায় না, এটা হচ্ছে টু পার্ট ট্যারিফ সিস্টেম। এবার হচ্ছে ইন টু পার্ট ট্যারিফ দ্য টোটাল চার্জ টু বি মেড ফ্রম দ্য কনজিউমার ইজ স্প্লিট ইনটু টু কম্পোনেন্টস। এই পদ্ধতিতে যে চার্জ কনজিউমারের কাছ থেকে নেওয়া হয় তার দুটো কম্পোনেন্ট থাকে। কি কি কম্পোনেন্ট? একটা হচ্ছে ফিক্সড চার্জ আর একটা হচ্ছে রানিং চার্জ। তার মধ্যে দেখো, দ্য ফিক্সড চার্জ ডিপেন্ড অন দ্য ম্যাক্সিমাম ডিমান্ড। ফিক্সড চার্জ যেটা, সেটা ডিপেন্ড করে কার উপরে? ম্যাক্সিমাম ডিমান্ড কত তার উপরে, ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য কনজিউমার। অ্যান্ড দ্য রানিং চার্জ, ইট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ইউনিটস কনজিউমড বাই দ্য কনজিউমার। মানে কনজিউমার কত ইউনিট কনজিউম করছে তার উপরে নির্ভর করছে এই রানিং চার্জটা। তাহলে the consumer is charged at a certain amount per kW of maximum demand plus certain amount per kWh of the energy consumed। মানে প্রত্যেক ইউনিট কনজামশন পিছু একটা সার্টেন রেট আছে, সেই অনুযায়ী কত ইউনিট কনজামশন হচ্ছে তাকে ওই রেট দিয়ে গুণ করতে হবে। তাহলে টোটাল চার্জ যেটা হবে সেটা হচ্ছে বি ইন্টু কেডাব্লিউ। বিটা কি? বি হচ্ছে চার্জ পার কেডাব্লিউ অফ ম্যাক্সিমাম ডিমান্ড। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম ডিমান্ড যত বেশি হবে, যত ম্যাক্সিমাম ডিমান্ড বেশি হবে তত এই চার্জটা বেশি হবে। এই যে প্রথম যেটা আছে বি ইন্টু কেডাব্লিউ, বিটা হচ্ছে চার্জ পার কেডাব্লিউ একটা চার্জ ফিক্স করা আছে। এবার যত চার্জটা বেশি হবে, মানে যত কেডাব্লিউটা বেশি হবে বা ম্যাক্সিমাম ডিমান্ড যত বেশি হবে, তত হচ্ছে এই ফার্স্ট পার্টটাও বেশি হবে, বি ইন্টু কেডাব্লিউ তত বেশি হবে। আর সেকেন্ড পার্ট যেটা আছে সেটা হচ্ছে সি ইন্টু কেডাব্লিউএইচ। সেখানে সিটা কি? সি হচ্ছে চার্জ পার কেডাব্লিউএইচ অফ এনার্জি কনজিউম। পার কেডাব্লিউএইচ এনার্জি কনজিউম করলে কত এনার্জি, কত চার্জ দিতে হবে, সেই অনুযায়ী যত কেডাব্লিউএইচ কনজামশন বেশি হবে তত এই সেকেন্ড পার্টটা বেশি হবে। মানে ফিক্সড পার্ট এটা হচ্ছে ফিক্সড, আর এটা হচ্ছে রানিং। কারণ ফিক্সড, কারণ কি, যখন কোনো কানেকশন নেওয়া হয়, সার্ভিস কানেকশন যখন নেওয়া হয় তখনই এটা ডিসাইডেড হয়ে যায় যে কত কেডাব্লিউ ম্যাক্সিমাম ডিমান্ড হবে। তাহলে এই চার্জটা ফিক্সড থাকবে। কোনো কনজিউমার যখনই একটা সার্ভিস কানেকশন নেবে সে তো বলে দেবে কত তার কেডাব্লিউ ম্যাক্সিমাম ডিমান্ড, সেই অনুযায়ী তার ফিক্সড চার্জটা ফিক্সড থাকবে। কিন্তু এই যে চার্জটা সি ইন্টু কেডাব্লিউএইচ, অর্থাৎ যে রানিং চার্জ, এটা কিন্তু ভ্যারি করতে থাকবে। এটা কিভাবে ভ্যারি করবে না, এটা যত কেডাব্লিউএইচ কনজামশন বেশি হতে থাকবে তত বেশি পরিমাণে এই চার্জটা নেওয়া হবে। এইভাবে এটা ভ্যারি করবে। এবার আমরা দেখবো যে এই যে টু পার্ট ট্যারিফ সিস্টেম, এর কিছু অ্যাডভান্টেজ এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। তো অ্যাডভান্টেজটা কি? ইট ইজ ইজিলি আন্ডারস্টুড বাই দ্য কনজিউমার। এটা কনজিউমাররা সহজে বুঝতে পারবে। নেক্সট যেটা অ্যাডভান্টেজ, ইট রিকভার্স দ্য ফিক্সড চার্জ which is dependent on the maximum demand of the consumer but independent of the number of units consumed। মানে এটার মাধ্যমে একটা ফিক্সড চার্জ রিকভার করা হয়, যেখানে এই যে পার্টটা, ফিক্সড চার্জের যে পার্টটা, এটা নির্ভর করছে যে কেডাব্লিউ কত ডিমান্ড আছে বা ম্যাক্সিমাম ডিমান্ড কত কিলোওয়াটের আছে তার উপরে। এটা কিন্তু নাম্বার অফ ইউনিটস কত কনজামশন হচ্ছে তার উপরে নির্ভর করছে না। এটা একটা অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজটা তাহলে কি? দ্য কনজিউমার হ্যাজ টু পে দ্য ফিক্সড চার্জ ইররেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট মানে হি হ্যাজ কনজিউমড ইলেকট্রিক্যাল এনার্জি অর নট। ঠিক আছে, ধরো কেউ সার্ভিস কানেকশন নিয়েছে, তারপর এক ইউনিটও কনজামশন করেনি, তা সত্ত্বেও কিন্তু তাকে ফিক্সড চার্জটা পে করতে হবে। এটা একটা কনজিউমারের এন্ড থেকে দেখতে গেলে ডিসঅ্যাডভান্টেজ। অ্যান্ড দেয়ার ইজ অলওয়েজ অ্যান এরর ইন অ্যাক্সেসিং দ্য ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য কনজিউমার। মানে কনজিউমারের ম্যাক্সিমাম ডিমান্ড কত হবে সেটা অ্যাসেস করাটা কিন্তু একটা ডিফিকাল্ট টাস্ক। কারণ কনজিউমার নিজের
ডিক্লারেশনে ওটা দেয়, সাপোজ সাপোজ 800 ওয়াট অথবা সাপোজ 1 কিলোওয়াট এরকম একটা ডিমান্ডের নাই, কিন্তু এক্স্যাক্টলি সেটাই তো ম্যাক্সিমাম ডিমান্ড হয় না, তার থেকে কম বেশি হয়। কিন্তু এটা আমরা পুরোপুরিভাবে ডিসিশনটা কিভাবে নিচ্ছি, অ্যাসেস করে, যে এতগুলো বাল্ব জ্বলবে বা এতগুলো ফ্যান চলবে, সেই অনুযায়ী আমাদের ম্যাক্সিমাম ডিমান্ডটা প্রথমে অ্যাসেস করতে হচ্ছে। সেই অ্যাসেসিংটা যদি ভুলভাল হয় তাহলে কি হবে, এরর থাকবে, এবং এরর যদি থাকে তাহলে এই যে ফিক্সড চার্জের যে অ্যামাউন্ট এটা কিন্তু কম বেশি হবে। তাহলে এই যে ট্যারিফ সিস্টেম, হ্যাঁ বলো। তার মানে ওই ম্যাক্সিমাম ডিমান্ডটা যার যত বেশি হবে তার তত ফিক্সড রেটটা বেশি হবে, মানে ফিক্সড চার্জটা। হ্যাঁ, ফিক্সড চার্জটা তার তত বেশি হবে। এবার এটা হয়ে গেল 2 পার্ট ট্যারিফ সিস্টেম, ঠিক আছে। এরপরে আসছে আমার ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ। এই সিস্টেমটা কি, ইট ইজ সিমিলার টু দ্য 2 পার্ট ট্যারিফ। এটাও 2 পার্ট ট্যারিফের মতোই সিমিলার, উইথ দ্য অনলি ডিফারেন্স দ্যাট দ্য ম্যাক্সিমাম ডিমান্ড ইজ অ্যাকচুয়ালি মেজার্ড বাই ইনস্টলিং আ ম্যাক্সিমাম ডিমান্ড মিটার ইন দ্য প্রেমিসেস অফ দ্য কনজিউমার। মানে এখানে কি হচ্ছে, কনজিউমার এর প্রেমিসেসে একটা ম্যাক্সিমাম ডিমান্ড মিটার একটা ইনস্টল করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে ম্যাক্সিমাম ডিমান্ড মিটার ইনস্টল করা হচ্ছে, তাহলে কি তাতে সুবিধা কি, ইট রিমুভস দ্য অবজেকশন অফ দ্য 2 পার্ট ট্যারিফ ওয়্যার দ্য ম্যাক্সিমাম ডিমান্ড ইজ অ্যাসার্টেন্ড মেয়ারলি অন বেসিস অফ রেটেবল ভ্যালুস। মানে আগেরটার ক্ষেত্রে তো অ্যাসেস করতে হচ্ছিল যে ম্যাক্সিমাম ডিমান্ড এত হতে পারে, সেই অনুযায়ী প্রথমে একটা কানেকশনের সময় বলে দেওয়া হচ্ছিল যে এইটা আমার কানেক্টেড লোড বা ম্যাক্সিমাম ডিমান্ড হবে, কিন্তু সেটা অ্যাসেসমেন্টের উপরে হচ্ছিল। এবার যদি একটা মিটার সেপারেটলি থাকে বা মিটারের মধ্যেই যদি একটা এমন প্রভিশন থাকে যার মাধ্যমে ম্যাক্সিমাম ডিমান্ডটা তার মধ্যে উঠে থাকবে বা রেকর্ডেড থাকবে, তাহলে কি হবে, তাহলে ওই যে প্রবলেমটা আগের বারে যেটা হচ্ছিল, মানে 2 পার্ট ট্যারিফের ক্ষেত্রে যে প্রবলেমটা, যে ম্যাক্সিমাম ডিমান্ডটা অ্যাসেস করতে হচ্ছিল, সেই সমস্যাটা থাকবে না। এটা এক্স্যাক্টলি মেজার করে জানা যাবে যে ম্যাক্সিমাম ডিমান্ডটা কত, ঠিক আছে। দিস টাইপ অফ ট্যারিফ ইজ মোস্টলি অ্যাপ্লাইড টু বিগ কনজিউমার। বড় বড় কনজিউমারের ক্ষেত্রে এই সিস্টেমটাই অ্যাপ্লাই করা হয়। হাউএভার ইট ইজ নট suitable for small consumer like residential consumers as a separate maximum demand meter is required, ঠিক আছে। বড় বড় কনজিউমারের ক্ষেত্রে এই প্রসেসটাই ফলো করা হয়, ম্যাক্সিমাম ডিমান্ড, ঠিক আছে। আর হচ্ছে কি পাওয়ার, হ্যাঁ বলো। স্যার বলুন ম্যাক্সিমাম ডিমান্ডটা, ম্যাক্সিমাম ডিমান্ডটা আরেকবার বলুন স্যার। বলছি ম্যাক্সিমাম ডিমান্ডের মাধ্যমে মিটারের মধ্যেই একটা সিস্টেম থাকবে যাতে করে উঠে পড়বে যে কোনো একটা পার্টিকুলার মান্থে, কোনো একটা মাসের মধ্যে ধরো এর ম্যাক্সিমাম ডিমান্ড এত হয়েছিল, ঠিক আছে। এটা মানে মিটারে রেকর্ডিং হয়ে থাকলো, সেটা ভালো না, হ্যাঁ সেটা ভালো, করা হয়। হ্যাঁ মানে আমাদের ঘরে যে মিটার গুলো আছে সেগুলো তো সেমই প্রসেসে চলে। হ্যাঁ হ্যাঁ, সেগুলো সেম প্রসেসেই চলে, কারণ ওতেও এখন ম্যাক্সিমাম ডিমান্ড উঠে পড়ছে, ঠিক আছে। এখন যে নতুন মিটারগুলো হয় তাতে ম্যাক্সিমাম ডিমান্ড উঠে পড়ে, ঠিক আছে। আগেকার যে সিস্টেমের যে মিটারগুলো তাতে তো আর উঠতো না, এখনকার যে নতুন যে মিটার দেখতে পাও তাতে ওঠে। আগের মিটারে কিন্তু এই সিস্টেমটা হতো না, ঠিক আছে। এখন হচ্ছে কি, এখন সব জায়গাতেই এটা ফলো করা হয়। কিন্তু মানে ম্যাক্সিমাম ডিমান্ডের যে ক্যালকুলেশনটা, মানে যদি মানে উঠেও পড়ে মিটারের মধ্যে, যদিও উঠে পড়ে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু মানে যে ফিক্সড চার্জ যেটা, ওটা কিন্তু তোমার একটা সার্টেন মানে যে রেট সেই অনুযায়ী চার্জ করা হয়, ঠিক আছে। ম্যাক্সিমাম ডিমান্ড যেটা আছে সেই অনুযায়ী চার্জ করা হয়। মানে যেটা যেটা সিস্টেমে যখন কানেকশন নিয়েছো, যখন কানেকশন নেওয়ার সময় যে ম্যাক্সিমাম ডিমান্ডটা বলে নেওয়া হয়েছে তার বেসিসেই কিন্তু ডোমেস্টিক কনজিউমারের বিলটা করা হয়। কারণ ডোমেস্টিক কনজিউমারের যারা বিল করতে আসে তারা কি ম্যাক্সিমাম ডিমান্ডের রিডিংটা নেয়? তারা কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ডের রিডিংটা নেয় না, তারা খালি কিলোওয়াট আওয়ার কত হচ্ছে সেই রিডিংটা নেয়, ঠিক আছে। তার মানে কি, তাদের কাছে যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে তারা খালি কেবলমাত্র ওই ডেটাগুলো ইনপুট করে যে ম্যাক্সিমাম ডিমান্ডটা মানে সরি কত কেডাব্লিউ ছিল আর কত কেডাব্লিউ হলো, ঠিক আছে। এই রিডিং গুলো তারা খালি ইনসার্ট করে, কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ডের প্রভিশন থাকা সত্ত্বেও কিন্তু ওইটা এখানে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় না। ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য যে ফিক্সড চার্জটা, সেটা কিভাবে তাহলে ক্যালকুলেটেড হয়, ওটা হচ্ছে ওই যে কানেকশন যখন নেওয়া হয়েছিল তখন যত কানেক্টেড লোডের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল সেই কানেক্টেড লোডটা ওই মিটারের কনজিউমার আইডি রেসপেক্টে ওটাকে ম্যাপ করা আছে, ঠিক আছে। সেই অনুযায়ী ফিক্সড চার্জটা ডিসাইডেড হবে। এমন নয় যে প্রত্যেক মাসে কত ম্যাক্সিমাম ডিমান্ড হলো সেই বেসিসে ওটাকে চার্জ করবে, যদিও বর্তমানে মিটারগুলোতে প্রভিশনটা আছে যে ম্যাক্সিমাম ডিমান্ড রেকর্ডেড হয়। কিন্তু বড় বড় যারা কনজিউমার তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি মানে যখন রিডিং নেয় তখন ওইগুলোকে সমস্ত কিছু ধরেই হিসাবটা করা হয়, মানে প্রত্যেক মাসে মাসে তাহলে তাদের কিন্তু ফিক্সড ডিমান্ড চার্জ যেটা সেটা কিন্তু ভ্যারি করতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। পাওয়ার ফ্যাক্টর ট্যারিফটা কি, ইন দিস ট্যারিফ the tariff in which the power factor of the consumer's load, বলো কিছু বলছিলে কেউ?
আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর ট্যারিফটা কি? দ্য ট্যারিফ ইন হুইচ দ্য পাওয়ার ফ্যাক্টর of the consumer's load is taken into consideration, then it is called as পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। যদি পাওয়ার ফ্যাক্টরটা হিসাব করা হয়, যখন মিটারে বিল যখন জেনারেট করা হবে, তখন যদি পাওয়ার ফ্যাক্টর কত ছিল সেটাও হিসাব করা হয়, তাকে বলা হয়, মানে সেই ট্যারিফ সিস্টেমকে বলা হবে পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। ঠিক আছে? তো ইন অ্যান এসি সিস্টেম, অল্টারনেটিং কারেন্ট সিস্টেম, যেটা আমাদের সমস্ত লোড বা সমস্ত কানেকশনই তো অল্টারনেটিং কারেন্ট সিস্টেমেই আছে, পাওয়ার ফ্যাক্টর প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। পাওয়ার ফ্যাক্টরের রোল খুব ইম্পর্টেন্ট, সবাই জানো। এ লো পাওয়ার ফ্যাক্টর ইনক্রিজেস দ্য রেটিং অফ দ্য স্টেশন ইকুইপমেন্ট। যদি পাওয়ার ফ্যাক্টর কম হয়, তার মানে কি সেম পাওয়ারের জন্য আমাদেরকে বেশি কারেন্ট নিতে হবে বা বেশি কারেন্ট ড্র করতে হবে। তার মানে কি, তাহলে হচ্ছে স্টেশন বা সাবস্টেশনে যে সমস্ত ইকুইপমেন্টস আছে তাদের কিন্তু কি হবে, অনেক বেশি রেটিং এর ইকুইপমেন্ট আমাদেরকে কিনতে হবে। অ্যান্ড অলসো দ্য লাইন লসেস আর মোর। লাইন লস যেটা হয়, আই স্কোয়ার আর লস, সেটাও হচ্ছে বেশি হবে। কারেন্ট যদি বেশি হয়, আই স্কোয়ার আর লসও বেশি হবে। দেয়ারফোর এ কনজিউমার হ্যাভিং লো পাওয়ার ফ্যাক্টর মাস্ট বি পেনালাইজড। তার মানে যে কনজিউমারের জন্য পাওয়ার ফ্যাক্টরটা খারাপ হলো, তাকে নিশ্চয়ই কিছু পেনাল্টি দেওয়া উচিত। And there are three types of power factor tariffs as mentioned here. তিন রকমের পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ হতে পারে। একটা কি, একটা হচ্ছে কেভিএ ম্যাক্সিমাম ডিমান্ড। এই পদ্ধতিটাতে কি হয় না, ইট ইজ দ্য মডিফাইড ফর্ম অফ দ্য টু পার্ট ট্যারিফ। এটাকে টু পার্ট ট্যারিফের মডিফাইড ফর্মও বলা যেতে পারে। কিভাবে না, ইন দিস কেস দ্য ফিক্সড চার্জেস আর মেড অন দ্য বেসিস অফ দ্য ম্যাক্সিমাম ডিমান্ড ইন কেভিএ অ্যান্ড নট কিলোওয়াট। মানে কত কিলোওয়াটের তোমরা ডিমান্ড করেছো সেটার উপরে বিশেষ করে এটা হবে না, রাদার এটা কি করে ক্যালকুলেটেড হবে, যে কত কেভিএ তার ম্যাক্সিমাম ডিমান্ড। তো ধরো কিলোওয়াট কারোর কম হলো, যদি কিলোওয়াট কারোর কমও হয়, কিন্তু কিলোওয়াটকে ভাগ করবে কি দিয়ে, পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করবে। কিলোওয়াটকে যদি পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করে, কিলোওয়াটকে যদি পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করা হয়, তাহলে কি পাওয়া যাবে, তাহলে আমাদের কেভিএ পাওয়া যাবে। কিলোওয়াট বাই পাওয়ার ফ্যাক্টর মানেই হচ্ছে কি কেভিএ। তাহলে যদি কারোর পাওয়ার ফ্যাক্টর খারাপ হয়, কিলোওয়াট যদি তার কমও হয়, তাহলে তার কেভিএ কিন্তু বেশি হয়ে যাবে। এবং যদি ফিক্সড চার্জ, যেটা আমরা টু পার্ট ট্যারিফে দেখেছি, এই যে ফিক্সড চার্জ বি ইন্টু কে ডাব্লিউ, এটা যদি বি ইন্টু কে ডাব্লিউ না করে বি ইন্টু কেভিএ করে দেওয়া হয়, তাহলে কি হবে, তাহলে যার কেভিএ বেশি, মানে যার পাওয়ার ফ্যাক্টর খারাপ, তাকে বেশি ফিক্সড চার্জ দিতে হবে। তো এইভাবে পেনাল্টিটা নেওয়া হয়, যে মানে ইট ইজ দ্য মডিফাইড ফর্ম অফ দ্য টু পার্ট ট্যারিফ। ঠিক আছে, এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম কি না, স্লাইডিং স্কেল ট্যারিফ। স্লাইডিং স্কেল ট্যারিফে কি হচ্ছে, ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যাভারেজ পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। ইন দিস কেস দ্য অ্যাভারেজ পাওয়ার ফ্যাক্টর সে 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, ধরো এটাকে অ্যাভারেজ ধরে নেওয়া হলো, বা ইট ইজ টেকেন অ্যাজ এ রেফারেন্স। ঠিক আছে, ইফ দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য কনজিউমার ফলস বিলো দ্য ফ্যাক্টর, মানে যদি কারোর পাওয়ার ফ্যাক্টর 0.8 এর থেকে নিচে থাকে, তখন কি করা হবে, দেন অ্যাডিশনাল চার্জেস আর মেড, তার কাছ থেকে এক্সট্রা অ্যাডিশনাল টাকা নেওয়া হবে, যে তোমার পাওয়ার ফ্যাক্টর 0.8 এর থেকে নিচে আছে তাই। অন দ্য আদার হ্যান্ড, ইফ দ্য পাওয়ার ফ্যাক্টর is above the reference, then a discount is given to the consumer. সেক্ষেত্রে কি করা হবে, কনজিউমারকে ডিসকাউন্ট দেওয়া হবে। তো এইভাবে করা হয়, যে কারো ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর যদি কম থাকে, তাকে পেনালাইজ করা বা তার কাছ থেকে এক্সট্রা টাকা রিয়েলাইজ করা, এবং কারোর যদি পাওয়ার ফ্যাক্টর বেটার থাকে, তাকে কি করা, তাকে হচ্ছে ডিসকাউন্ট দেওয়া। ডিসকাউন্ট দিলে সে আরো উৎসাহিত হবে, তার পাওয়ার ফ্যাক্টরটাকে আরো ইমপ্রুভ করার জন্য উৎসাহিত হবে, এবং এইভাবে সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করা যাবে। এরপরে আসছে কি, আরেকটা সিস্টেম হতে পারে পাওয়ার ফ্যাক্টর ট্যারিফে, সেটা হচ্ছে কিলোওয়াট এন্ড কেভিএআর ট্যারিফ। এখানে কি করা হয়, ইন দিস টাইপ বোথ অ্যাক্টিভ পাওয়ার কিলোওয়াট এন্ড রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাইড আর চার্জ সেপারেটলি। মানে কিলোওয়াটের জন্য কিছু চার্জ নেওয়া হবে, আর কিলোওয়াটের জন্য মেজার করে নেওয়া হবে কত কিলোওয়াট সে ড্র করেছে, তার জন্য একটা চার্জ, মানে কেডব্লিউএইচ কত হচ্ছে, এবং তারই সাথে সাথে কত রিঅ্যাক্টিভ পাওয়ার সে ড্র করেছে সেটাকেও মিটারের মধ্যে হিসাব করে নেওয়া হবে। মানে কত কেভিএআরএইচ সে ড্র করলো সেটাও হিসাব করে নেওয়া হবে। এবার হচ্ছে দুটোর জন্যই চার্জ নেওয়া হবে। এবার যত সে পাওয়ার ফ্যাক্টর খারাপ রাখবে, তত কি হবে, তার কেভিএআর যেটা আছে সেই কেভিএআরটা বেশি হবে। কেভিএআর বেশি হলে কেভিএআরএইচ সেটার যেটা চার্জ হবে সেই চার্জটাও বেশি হবে, মানে তাকে বেশি টাকা পেমেন্ট করতে হবে। আর যদি কারো পাওয়ার ফ্যাক্টর কম, মানে ইমপ্রুভড হয়, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভড হলে তাকে কেভিএআর চার্জটা কম দিতে হবে। তো এইভাবে তিনটে পদ্ধতি, একটা হচ্ছে কেভিএ ম্যাক্সিমাম ডিমান্ড, আর একটা হচ্ছে স্লাইডিং স্কেল ট্যারিফ, আর একটা হচ্ছে কিলোওয়াট এন্ড কেভিএআর ট্যারিফ। ঠিক আছে, এই তিনটে মেথডে পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ সিস্টেমকে ইমপ্লিমেন্ট করা যায়। তো এটা হয়ে গেল আমাদের 6 নাম্বার সিস্টেম। এবং লাস্ট যেটা সিস্টেম আছে সেটা হচ্ছে কি থ্রি পার্ট ট্যারিফ। এই সিস্টেমটা কি
না when the total charge to be made from the consumer is split into three parts, টোটাল চার্জটাকে তিনটে পার্টে ভাঙা হয়, একটা হচ্ছে ফিক্সড চার্জ, একটা হচ্ছে সেমি ফিক্সড চার্জ, আর একটা হচ্ছে রানিং চার্জ, দেন ইট ইজ কল্ড অ্যাজ আ থ্রি পার্ট ট্যারিফ, তখন এটাকে একটা থ্রি পার্ট ট্যারিফ বলা হচ্ছে। তাহলে টোটাল চার্জ তখন কত হচ্ছে না রুপিস এ প্লাস বি ইন্টু কেডাব্লিউ প্লাস সি ইন্টু কেডাব্লিউএইচ, এইভাবে যে চার্জটা হচ্ছে তার মধ্যে যেটা এ আছে এটা কি, এটা হচ্ছে ফিক্সড চার্জ, ইট ইজ মেড ডিউরিং ইচ বিলিং পিরিয়ড, প্রত্যেক বিলিং পিরিয়ডে এটা নেওয়া হবে, ঠিক আছে। অ্যান্ড ইট ইনক্লুডস দ্য ইন্টারেস্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন অন দ্য কস্ট অফ দ্য সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন অ্যান্ড লেবার কস্ট ইন কালেক্টিং দ্য রেভিনিউস। এটার মধ্যে তাহলে কি থাকছে, এটা তো ফিক্সড, এটা প্রত্যেক বিলিং সাইকেলেই নেওয়া হবে। বিলিং সাইকেল মানে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর যে এখানে বিলিং করা হয়, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর এই চার্জটা নেওয়া হবে। এটা কিসের জন্য চার্জটা, এই চার্জটা হচ্ছে যে ডেপ্রিসিয়েশন অন দ্য কস্ট অফ দ্য সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, মানে এই যে বাড়িতে বাড়িতে ডিস্ট্রিবিউটেড পাওয়ারটা আসছে, সেই পাওয়ার ডিস্ট্রিবিউশন করতে গিয়ে তো একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বানাতে হচ্ছে এবং তার জন্য খরচ আছে, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আছে। এবার সেইগুলোর দাম বছর বছর কমছে, যে ইনভেস্টমেন্টটা এখন করছি নিশ্চয়ই 2 বছর পরে তার ভ্যালু সেম নয়, তার মানে কি প্রত্যেকটা যে ইনভেস্টমেন্ট সেগুলো ডেপ্রিসিয়েশন হচ্ছে। তো সেই ডেপ্রিসিয়েশনের টাকাটা কিভাবে রিয়েলাইজ হবে না, এই এ যেটা পার্ট আছে এটা কনজিউমারের কাছ থেকে রিয়েলাইজ করতে হবে। আবার যেটা লেবার ইন কস্ট কালেক্টিং দ্য রেভিনিউ, মানে লেবার কস্ট ইন কালেক্টিং দ্য রেভিনিউ, যারা মিটার রিডিং নিতে আসে, হ্যাঁ যারা মিটার রিডিং নিতে আসে তাদের তো পেমেন্ট দিতে হয়, তাছাড়া তো তারা মিটার রিডিং নেয় না। তো সেই সমস্ত যে তাদের যে পেমেন্ট বা সেই সমস্ত যে খরচ সেগুলোকেও রিয়েলাইজ করতে হবে। বিলিং সফটওয়্যার আছে সেগুলোকে কেনার জন্য খরচ আছে, সেই সমস্ত কাজগুলোকে মানে যে সেই সমস্ত যে টাকা সেগুলোকে রিয়েলাইজ করা হবে এই এ পার্টটার মাধ্যমে, এটা হচ্ছে ফিক্সড চার্জ, ঠিক আছে। আর একটা হচ্ছে কি যেটা আছে তোমার বিটা কি, এটা হচ্ছে চার্জ পার কিলোওয়াট অফ ম্যাক্সিমাম ডিমান্ড, কত কিলোওয়াট ম্যাক্সিমাম ডিমান্ড হয়েছে তার উপরে ভিত্তি করে এই চার্জটা, বুঝতে পারছো, যার যত কানেক্টেড লোড বেশি তাকে তত বেশি পরিমাণে এটা দিতে হবে, এটাও ফিক্সড চার্জই বলতে পারো, ম্যাক্সিমাম ডিমান্ডের উপর নির্ভরশীল। আর একটা হচ্ছে কি সি, এটাকে কি বলতে পারি, এটা হচ্ছে রানিং চার্জ, মানে এটা কিসের উপরে নির্ভরশীল না চার্জ পার কেডাব্লিউএইচ অফ এনার্জি কনজিউম, কত পার কেডাব্লিউএইচ এনার্জি কনজাম্পশনের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সেটাকে টোটাল কেডাব্লিউএইচ দিয়ে গুণ করে এটা পাওয়া যাবে। মানে এটাকে এই সিস্টেমের যে ট্যারিফ আমরা রিয়েলাইজ করবো সেটাকে বলা হচ্ছে থ্রি পার্ট ট্যারিফ, কারণ তাতে 3টে পার্ট আছে। আগে আমরা করেছি কি 2 পার্ট ট্যারিফ, সেখানে খালি 2টো পার্ট ছিল, মানে বি ইন্টু কেডাব্লিউ ইন্টু সি প্লাস হচ্ছে সি ইন্টু কেডাব্লিউএইচ, এই পার্ট দুটো ছিল। এ পার্টটা এখানে এক্সট্রা হলো। তাহলে এ পার্টের মধ্যে কি বলা হচ্ছে না, এ পার্টের মধ্যে হচ্ছে সেই সমস্ত সেই যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, সেই ক্যাপিটাল ইনভেস্টমেন্টের যে কস্ট বা বিলিং সিস্টেমগুলোকে চালানোর জন্য যে রানিং কস্ট সেইগুলোর জন্য এই এ পার্টটা থেকে যাচ্ছে, ঠিক আছে। and this type of tariff is generally applied to big consumers, ঠিক আছে। তো এইভাবে আমরা সমস্ত যে বিভিন্ন রকমের ট্যারিফ সিস্টেম অর্থাৎ 7 ধরনের ট্যারিফ সিস্টেম সম্পর্কে জানলাম। আরেকবার এগুলো দেখে নেবো। প্রথমে হচ্ছে সিম্পল ট্যারিফ, তারপরে হচ্ছে আমাদের ফ্ল্যাট রেট ট্যারিফ। সিম্পল ট্যারিফে হচ্ছে যতই কনজাম্পশন করো একটা ফিক্সড রেটে নেওয়া হবে। ফ্ল্যাট রেট ট্যারিফ মানে ডিফারেন্ট ক্লাস অফ কনজিউমারের কাছ থেকে ডিফারেন্ট রেটে, কিন্তু রেটটা ইউনিফর্ম রেট হবে। আর হচ্ছে ব্লক রেট ট্যারিফ, মানে এটা হচ্ছে একই সেম ক্লাসের কনজিউমার কিন্তু কতটা মানে কতটা সে কনজাম্পশন করছে, কত ব্লক পর্যন্ত সে কনজাম্পশন করছে, সেই ব্লক অনুযায়ী তার রেটটা চেঞ্জ হবে, পার কেডাব্লিউএইচ এর রেটটা তার চেঞ্জ হয়ে যাবে ব্লক রেট ট্যারিফে। তারপরে আসছে 2 পার্ট ট্যারিফ। 2 পার্ট ট্যারিফে হচ্ছে কিলোওয়াটের জন্য একটা রেট চার্জ নেওয়া হবে, কিলোওয়াট মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড, আর একটা হচ্ছে কেডাব্লিউএইচ, সি ইন্টু কেডাব্লিউএইচ মানে কত কেডাব্লিউএইচ কনজাম্পশন হচ্ছে তার জন্য একটা চার্জ নেওয়া হবে। তারপরে আসছে কি ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ, এটা হচ্ছে 2 পার্ট ট্যারিফেরই অ্যাডভান্স ভার্সন বলা যেতে পারে, কারণ 2 পার্ট ট্যারিফের ক্ষেত্রে কি এটা হচ্ছে কেডাব্লিউ যেটা ম্যাক্সিমাম ডিমান্ড সেটাকে প্রথমে ডিক্লারেশন যেটা করা হয়েছিল তার ভিত্তিতেই করা হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিমান্ডটাকে মেজার করার জন্য সেপারেট একটা অ্যারেঞ্জমেন্ট থাকছে এবং সেইটাকে বিলিং যখন করা হচ্ছে তখন সেইটাকে হিসাবের মধ্যে নেওয়া হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ মানে হচ্ছে যার যত পাওয়ার ফ্যাক্টর বেটার হবে তাকে তত উৎসাহিত করা হবে এবং যার পাওয়ার ফ্যাক্টর কম হবে তাকে বেশি পেনালাইজ করা হবে। তো সেটার জন্য 3 ধরনের সিস্টেম আছে, একটা হলো কেভিএ ম্যাক্সিমাম ডিমান্ড, আর একটা হচ্ছে স্লাইডিং স্কেল ট্যারিফ, আর একটা হচ্ছে কেডাব্লিউ এন্ড কেভিএআর ট্যারিফ এটা। আর লাস্ট হচ্ছে কি 3 পার্ট ট্যারিফ সিস্টেম। 3 পার্ট ট্যারিফ সিস্টেমে এটা টোটাল যে বিলটা তাকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে,
প্রথমে হচ্ছে এ মানে হচ্ছে যেটা চার্জটা হচ্ছে ওই বিলিং বা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বানানোর জন্য যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তার উপরে ডেপ্রিসিয়েশন কস্ট। নেক্সট যেটা বি ইন্টু কেডাব্লিউ, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ডের উপরে নির্ভর করছে। আর একটা হচ্ছে সি ইন্টু কেডাব্লিউএইচ, যেটা নির্ভর করছে কত কেডাব্লিউএইচ কনজাম্পশন করা হচ্ছে তার উপরে। ঠিক আছে, তো এইভাবে আমরা বিভিন্ন রকমের ট্যারিফ সিস্টেম সম্পর্কে জানলাম। এবার আমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে ডাব্লিউবিএসিবি বা ডাব্লিউবিএসিডিসিএল এর যে ট্যারিফ সিস্টেম, সেইটার মধ্যে কি কি কম্পোনেন্টস আছে সেগুলো সম্পর্কে জানা। তো আমরা প্রথমে ডাব্লিউবিএসিডিসিএল এর যে ডিফারেন্ট ক্লাসেস অফ কনজিউমার্স আছে সেগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, এবার এই যে ডিসিএল এর যে পাওয়ার দেওয়া হয় সেটাকে মানে ক্যাটাগরি ওয়াইজ আমরা ডিভাইড করতে পারি। ঠিক আছে, কত ভোল্টেজে পাওয়ারটা দেওয়া হচ্ছে। কিছু কিছু হতে পারে তোমার এল অ্যান্ড এমভি কনজিউমার্স। এল অ্যান্ড এমভি কনজিউমার্স এটা মানে হচ্ছে লো ভোল্টেজ। ঠিক আছে, লো ভোল্টেজে যারা পাওয়ার পায়, লো ভোল্টেজ মানে কি, এটা হচ্ছে ধরো 230 ভোল্ট সিঙ্গেল ফেজ হলে, 230 ভোল্ট এসি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, অথবা হতে পারে এটা 415 ভোল্ট থ্রি ফেজ হলে। এই দুটোই হচ্ছে কি এল অ্যান্ড এমভি কনজিউমার। থ্রি ফেজ পাওয়ার হলে 415 ভোল্টের কানেকশন হবে থ্রি ফেজ। আর যেটা হতে পারে এল অ্যান্ড এমভি কনজিউমার ছাড়া আর কি কনজিউমার হতে পারে, তাহলে এটা হতে পারে এইচভি কনজিউমার বা এইচটি কনজিউমার। ঠিক আছে, হাই টেনশন লাইন থেকে যারা পাওয়ার নেয়, এইচভি কনজিউমারের মধ্যে আমরা কাকে বলতে পারি, সেই পাওয়ার গুলো হতে পারে পিসিএল এর ক্ষেত্রে এটা হতে পারে 11 কেভিতে। ঠিক আছে, হতে পারে 33 কেভিতে, 33 কেভিতে, অথবা 132 কেভি, এরকম আরো এক্সট্রা হায়ার ভোল্টেজের জন্য এটা হতে পারে। ঠিক আছে, এই সমস্ত যে 11 কেভি অ্যান্ড অ্যাবাভ লেভেলে যে ভোল্টেজ গুলো দেওয়া হবে কনজিউমারকে, সেগুলো হচ্ছে হাই ভোল্টেজ ডিস্ট্রিবিউশন। তো প্রথমে দেখে নেবো যে ডিফারেন্ট ক্লাস অফ কনজিউমার্স অ্যাজ পার ডাব্লিউবিএসিডিসিএল এর ট্যারিফ সিস্টেম। ঠিক আছে, তো আমি এটা আমরা একটা ডাব্লিউবিএসিডিসিএল এর ওয়েবসাইট থেকে একটা ডাউনলোড করা যায়। এটা হচ্ছে ট্যারিফের অর্ডার। ঠিক আছে, এটা হচ্ছে ট্যারিফের অর্ডার। এই ট্যারিফ অর্ডারে কি লেখা থাকে, এই ট্যারিফ অর্ডার কারা বানায়, এটা বানায় হচ্ছে ডাব্লিউবিইআরসি। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিটি, এরা হচ্ছে এই কমিশন, রেগুলেটরি কমিশন ডাব্লিউবিইআরসি। তাদের এই অর্ডার অনুযায়ী এই ট্যারিফ সিস্টেমটাকে বানাতে হয়। ঠিক আছে, এবার এই যে ট্যারিফ সিস্টেমে এখানে দেখো লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ যে কনজিউমার্স আছে, এল অ্যান্ড এমভি যে কনজিউমার্স আছে, এল অ্যান্ড এমভি কনজিউমার্স যারা আছে, ঠিক আছে, তাদের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি হতে পারে। ডোমেস্টিক কি কি ক্যাটাগরি হতে পারে, এল অ্যান্ড এমভি যে কনজিউমার বা যে পাওয়ার ডাব্লিউবিএসিডিসিএল এর কাছ থেকে আসে, সেই পাওয়ারের যে বিভিন্ন রকমের কনজিউমার তাদের আবার ক্লাসিফিকেশন করা যায়। ঠিক আছে, তো এল অ্যান্ড এমভি কনজিউমারকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যেমন হচ্ছে ডোমেস্টিক হতে পারে, ডোমেস্টিক। ঠিক আছে, এছাড়া কি হতে পারে, হতে পারে কমার্শিয়াল, অথবা হতে পারে ইন্ডাস্ট্রিয়াল। এলএনএমভি কনজিউমারের মধ্যে বিভিন্ন ক্লাসের কনজিউমার হতে পারে, মানে যারা বাড়িতে কনজাম্পশন করবে বলে ইউজ করছে ইলেকট্রিসিটি, তাদেরকে আমরা বলবো কি ডোমেস্টিক কনজিউমার। আবার ধরো দোকান বাজার বা এই জাতীয় কমার্শিয়াল অ্যাক্টিভিটির জন্য যে সমস্ত কানেকশন নেওয়া হচ্ছে এলএনএমভিতে, তাদেরকে বলা হবে কমার্শিয়াল কনজিউমার। আবার হতে পারে যারা কোনো ম্যানুফ্যাকচারিং কিছু করছে, ইন্ডাস্ট্রি চালাচ্ছে, তাদেরকে আমরা বলবো ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার। এগুলো সবই আসবে কার আন্ডারে, এলএনএমভি কনজিউমারের আন্ডারে। ঠিক আছে, যদি আমার সিঙ্গেল ফেজে হয়, ডোমেস্টিকের ক্ষেত্রে জেনারেলি কি হয়, সিঙ্গেল ফেজ, সিঙ্গেল ফেজটা কত, 230 ভোল্ট এসি। কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়ালও সিঙ্গেল ফেজ হতে পারে, থ্রি ফেজও হতে পারে। ইন্ডাস্ট্রিয়ালটা হচ্ছে সবসময় থ্রি ফেজেই হয়। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল সিঙ্গেল ফেজ কানেকশন ডাব্লিউবিএসিডিসিএল প্রোভাইড করে। তো এটা হচ্ছে এলএনএমভি কনজাম্পশনের, এলএনএমভি কনজিউমারদের এটা হলো ক্যাটাগরি। আর আরেকটা হতে পারে কি হাই ভোল্টেজ কনজিউমার, এইচভি কনজিউমার যেগুলো আছে, এইচভি কনজিউমারের, আচ্ছা এলএনএমভিতে আরেক ধরনের কনজিউমারও কিন্তু আসবে, এলএনএমভিতে আরেক ধরনের কনজিউমারও আসবে। সেই কনজিউমারটা আমি বলি, এখানে আরেকটা ক্যাটাগরি আসবে, সেটা হচ্ছে বাল্ক কনজিউমার। ঠিক আছে, এলএনএমভিতে ওটা হয়
এটা হচ্ছে বাল্ক কনজিউমার। বাল্ক কনজিউমারটা কাকে বলে সেটাও বলে নিই। যারা হচ্ছে কোনো ইন্ডাস্ট্রির জন্য বেশি পরিমাণে পাওয়ার নেয় তাদেরকে আমরা বলতে পারি বাল্ক কনজিউমার। তো জেনারেলি যদি কিলোওয়াট ডিমান্ড যেটা সেটা যদি 6 কিলোওয়াটের থেকে গ্রেটার হয়, যদি ইন্ডাস্ট্রিয়াল কোনো অ্যাক্টিভিটির জন্য 6 কিলোওয়াটের উপরে বেশি ডিমান্ড নেওয়া হয়, তখন তাদেরকে 3 ফেজ এই কানেকশন দেওয়া হয় ফর ইন্ডাস্ট্রিয়াল পারপাস। ঠিক আছে, এই 6 কিলোওয়াট থেকে বা সরি 6 কিলোওয়াট থেকে গ্রেটার হলে তাকে বলা হবে ইন্ডাস্ট্রিয়াল। ঠিক আছে, আর হচ্ছে যদি আমরা কেভিএ হিসাবে দেখি তাহলে আপ টু হচ্ছে কত কেভিএ, আপ টু হচ্ছে আমাদের 49 কেভিএ পর্যন্ত। গ্রেটার দ্যান 6 কিলোওয়াট থেকে আপ টু 49 কেভিএ। 6 কিলোওয়াটকে তোমরা যদি 0.85 দিয়ে ভাগ করো তাহলে কেভিএটা পেয়ে যাবে। 6 কিলোওয়াট বাই 0.85 অ্যাভারেজ একটা পাওয়ার ফ্যাক্টর ধরে নিলে কেভিএটা পাওয়া যাবে। সেখান থেকে আপ টু 49 পর্যন্ত এটা হবে কি ইন্ডাস্ট্রিয়াল কানেকশন যদি তারা নিতে চায়। আর বাল্ক কানেকশন কারা হবে? বাল্ক কানেকশন হচ্ছে এলএনএমবি বাল্ক কানেকশন। এটা হবে 49 কেভিএ থেকে শুরু করে, মানে 49 এর থেকে বেশি হতে হবে, মানে 50 কেভিএ থেকে। 49 কেভিএ থেকে যদি বেশি হয়, গ্রেটার দেন 49 কেভিএ, দ্যাট মিনস হচ্ছে 50 কেভিএ। 50 কেভিএ থেকে শুরু করে আপ টু 124 কেভিএ পর্যন্ত, থেকে আপ টু 124 কেভিএ পর্যন্ত যদি কানেকশনটা নেওয়া হয়, সেই কানেকশনগুলোকে বলা হবে কি কানেকশন? সেগুলো হচ্ছে এলএনএমবি বাল্ক কানেকশন। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ক্লাস, মানে 49 এর থেকে গ্রেটার মানে হচ্ছে 50 কেভিএ থেকে শুরু করে 124 কেভিএ, সেগুলো যদি বাল্ক কানেকশন হিসাবে ইন্ডাস্ট্রিতে নেওয়া যেতে পারে। এগুলো সমস্ত ক্যাটাগরি কিসের মধ্যে আসছে? এগুলো হচ্ছে সমস্ত কিছু এলএনএমবি কানেকশনের মধ্যে আসছে। আর এইচভি কানেকশন যেটা, এইচভি কানেকশন মানে হচ্ছে হাই টেনশন কানেকশন। তো তার মধ্যে কি কি ক্যাটাগরি আসবে? সেটা হচ্ছে 11 কেভি বাল্ক হয়, অথবা হচ্ছে 33 কেভি বাল্ক হয়। ঠিক আছে, যখন কানেক্টেড লোডের ডিমান্ড যেটা আছে, কানেক্টেড লোড ডিমান্ড যদি 125 কেভিএ অ্যান্ড অ্যাবাভ হয়, 125 কেভিএ অ্যান্ড অ্যাবাভ যদি হয়, তাহলেই আমরা তাদেরকে কি দিতে পারবো? এই সমস্ত কানেকশন দিতে পারবো। ঠিক আছে, তার মধ্যেও আমরা 125 কেভিএ থেকে শুরু করে জেনারেলি 1.5 এমভিএ, 1.5 এমভিএ জেনারেল রুল। এটা এর কিছু কিছু এক্সেপশনও আছে। জেনারেল রুল হচ্ছে 125 কেভিএ থেকে শুরু করে 1499 অ্যাকচুয়ালি কেভিএ, 1499 কেভিএ পর্যন্ত, 1499 কেভিএ, এই এত লোড ডিমান্ড পর্যন্ত আমরা কি দিই? এটা হচ্ছে 11 কেভি কানেকশন, 11 কেভি বাল্ক কানেকশন। ঠিক আছে, 125 কেভিএ থেকে শুরু করে 1499 কেভিএ পর্যন্ত। এবং যদি 1500 কেভিএ অ্যান্ড অ্যাবাভ হয়ে যায়, 1500 কেভিএ অ্যান্ড অ্যাবাভ যদি হয়ে যায়, তখন তাদেরকে দেওয়া হবে 1500 কেভিএ অ্যান্ড অ্যাবাভ, তাদেরকে দেওয়া হবে 33 কেভিতে। 1500 কেভিএ অ্যান্ড অ্যাবাভ তাদেরকে দেওয়া হবে কি? তাদেরকে দেওয়া হবে 33 কেভিতে, 33 কেভি। এটা হচ্ছে জেনারেল রুল, তবে এর কিছু কিছু এক্সেপশনও দেখা যায়। তো জেনারেলি যদি আমাদেরকে বলে যে কি কি ক্লাসে কনজিউমারকে ক্যাটাগরাইজ করা যায় অ্যাজ পার ডাব্লিউবিএসিডিসিএল ট্যারিফ সিস্টেম, প্রথমেই আমরা বলবো যে এলএনএমভি কনজিউমার মানে লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ কনজিউমার, আর একটা আমরা বলবো হাই ভোল্টেজ কনজিউমার। ঠিক আছে, এবার এই যে এলএনএমভি কনজিউমার মানে হচ্ছে লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ কনজিউমার, তার মধ্যে মেন ক্যাটাগরি আমি কি কি বললাম? মেন হচ্ছে ডোমেস্টিক, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল অথবা বাল্ক কানেকশন। ঠিক আছে, এবার এই ডোমেস্টিকের মধ্যেও আবার বিভিন্ন রকমের ভেদাভেদ আছে। ঠিক আছে, কিছু কিছু ডোমেস্টিক, যেমন ধরো এখানে তোমরা কি পিডিএফটা দেখতে পাচ্ছ? এটা দেখা যাচ্ছে তো পিডিএফটা? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো এখানে কি আছে, লাইফ লাইন ডোমেস্টিক। লাইফ লাইন ডোমেস্টিক তার বিভিন্ন ক্যাটাগরির নাম লিখেছে এরা, যেমন হচ্ছে ADMLL। ঠিক আছে, লাইফ লাইন ডোমেস্টিক, এটা হচ্ছে কোড নেম। ঠিক আছে, মানে কাদেরকে বলা হবে? এরা হচ্ছে জেনারেলি হচ্ছে যারা কম কনজামশন করে। ঠিক আছে, যাদের কনজামশনটা হচ্ছে 0 থেকে 75 KWH এর মধ্যে থাকে, কোয়ার্টারলি কনজামশন। কিন্তু মানে কি, যেহেতু ডাব্লিউবিএসিডিসিএল এর যে বিলিং সিস্টেম ওটা কোয়ার্টারলি সিস্টেম, অর্থাৎ কিনা 3 মাসে একবার করে বিল নেওয়া হয় ডোমেস্টিকের ক্ষেত্রে। তো এখানে এগুলো কোয়ার্টারলি কনজামশন, মানে 3 মাসে যাদের 75 ইউনিট বা কম কনজামশন হয়, এবং জেনারেলি হচ্ছে যারা হচ্ছে লাইফ লাইন ডোমেস্টিক মানে হচ্ছে কম কনজামশন করে থাকে, তাদেরকে এই ট্যারিফ সিস্টেমের আন্ডারে ফেলা হয়। তাদের কাছ থেকে দেখো একটা নির্দিষ্ট রেটে টাকা নেওয়া হয়। টাকাটা কত না 3 টাকা 56 পয়সা পার ইউনিট, 356 এত পয়সা পার KWH। ঠিক আছে, আবার আসছে কি ডোমেস্টিক রুরাল, মানে যেগুলো পঞ্চায়েত এলাকা, সেই সমস্ত পঞ্চায়েত এলাকাতে
নর্মাল একটা ট্যারিফ সিস্টেম। সেই ট্যারিফ সিস্টেমে কি আছে দেখো, এই যে আবার ব্লক রেট ট্যারিফের সিস্টেমটা দেখো এখানে। প্রথমে কি হচ্ছে, প্রথম ফার্স্ট 102 মানে প্রথম 102 ইউনিট, তখন কত টাকা নেওয়া হচ্ছে, 5 টাকা 26 পয়সা করে পার কেডব্লিউএইচ। আচ্ছা, 102 ইউনিটের পর থেকে যখনই কোয়ার্টারলি কনজাম্পশন বেড়ে গেল, সেখান থেকে আরো 78 ইউনিট পর্যন্ত, মানে আপ টু 180 ইউনিট পর্যন্ত, 102 থেকে শুরু করে 180 পর্যন্ত, তখন কত টাকা করে নেওয়া হচ্ছে, 5 টাকা 86 পয়সা পার ইউনিট। ঠিক আছে, তারপরে নেক্সট 120 মানে 180 থেকে শুরু করে 300 ইউনিট পর্যন্ত যদি তাদের হয়, তখন সেই ব্লকটাকে কত রেটে নেওয়া হচ্ছে, 6 টাকা 73 পয়সা রেটে। আচ্ছা, তারপরে দেখো নেক্সট 300 মানে ওই 300 থেকে 600 পর্যন্ত যে ব্লকটা, সেই ব্লকের মধ্যে দেখো 7 টাকা 23 পয়সা রেটে নেওয়া হচ্ছে। আবার হচ্ছে কি, তারপরে 300 মানে 600 থেকে 900 পর্যন্ত যদি কোয়ার্টারলি কনজাম্পশন হয়, তখন হচ্ছে তাদেরকে বলা হচ্ছে কত, 7 টাকা 32 পয়সা করে দিতে হবে পার কেডব্লিউএইচ। আবার কি, তারপরে দেখো গ্রেটার দেন 900 মানে 900 থেকে বেশি, এবার যত খুশি করুক, তাকে কত টাকা করে নেওয়া হবে, 8 টাকা 99 পয়সা করে। মানে বুঝতে পারছো, এক একটা করে ব্লক হচ্ছে এবং রেটটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা একটা ব্লক রেট ট্যারিফ সিস্টেম বলতে পারি। ঠিক আছে, এটা কাদের ক্ষেত্রে করা হচ্ছে, এটা হচ্ছে ডোমেস্টিক রুরাল কনজিউমার, মানে যেটা পঞ্চায়েত এলাকায় যে সমস্ত রুরাল কনজিউমাররা আছে, তাদেরকে এই রেটে চার্জ করা হয়। ঠিক আছে, একইভাবে আরবান, যেটা হচ্ছে ডোমেস্টিক আরবান, আরবান মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি যে সমস্ত এরিয়া, সেখানে ডোমেস্টিক যেটা আরবান, তাদের ক্ষেত্রে এরকম সিস্টেমই আছে। ফার্স্ট 102 পর্যন্ত তাদের ক্ষেত্রে রেটটা একটু বেশি, যেটা রুরালের ক্ষেত্রে 5 টাকা 26 প্রথম ব্লকটা, এদের ক্ষেত্রে সেটা হচ্ছে 5 টাকা 30। যেটা রুরালের ক্ষেত্রে প্রথম মানে 102 থেকে 180 পর্যন্ত 5 টাকা 86 পয়সা, এদের ক্ষেত্রে 5 টাকা 97 পয়সা। মানে এইরকম করে করে একটু হায়ার রেটে আরবানের ক্ষেত্রে একই রকম করা হয়েছে। তাহলে এটা একটা সিস্টেম হলো। সিস্টেমটাকে আমরা কি সিস্টেম বলতে পারি, এটা হচ্ছে ব্লক রেট ট্যারিফ সিস্টেম। ঠিক আছে, এরপরে আসছে কমার্শিয়াল রুরাল। ঠিক আছে, রুরাল মানে গ্রামের মধ্যে যে সমস্ত দোকান ঘর বা এই জাতীয় কনজিউমাররা আছে, তাদেরকে আমরা কমার্শিয়াল কনজিউমার বলতে পারি, এবং তারা হচ্ছে রুরাল, যেহেতু পঞ্চায়েত এলাকার মধ্যে আছে। সেখানেও সেম সিস্টেম, এখানেও হচ্ছে প্রথম 180 পর্যন্ত একটা রেট, তারপরের 100 মানে ব্লকটাকে এখানে অল্টার করা হয়েছে। এর ডোমেস্টিকের ক্ষেত্রে যে ব্লকগুলো ছিল, এর ক্ষেত্রে ব্লকের প্যাটার্নটা একটু আলাদা। প্রথমে 180 পর্যন্ত 6 টাকা 17 পয়সা, তারপরের 120 7 টাকা 37 পয়সা, এরকম ভাবে রেটটা অল্টার করা হয়েছে। তাহলে এটা এক ধরনের সিস্টেম হতে পারে। এটা যদি আমরা মানে এই ট্যারিফ সিস্টেম তাদের ক্ষেত্রে ফলো করা যেতে পারে কমার্শিয়ালের ক্ষেত্রে, অথবা আরেক ধরনের ট্যারিফ সিস্টেম কিন্তু সেখানে ফলো করা যেতে পারে। এবং সেই যে ট্যারিফ সিস্টেম, সেটাকে বলা হয় টিওডি সিস্টেম। ঠিক আছে, টিওডি মানে হচ্ছে টাইম অফ ডে। ঠিক আছে, এটা হলো আরেক ধরনের ট্যারিফ সিস্টেম। সেখানে কি হয়, এগুলো কিন্তু অপশনাল। ঠিক আছে, মানে এটা হচ্ছে জেনারেলি অ্যাপ্লাই করা হবে, আর ডোমেস্টিকের ক্ষেত্রে এটাই ফলো করা হবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। ডোমেস্টিকের ক্ষেত্রে এই যা লেখা আছে, এগুলো ছাড়া আর অন্য কোনো উপায় নেই। কিন্তু কমার্শিয়ালের ক্ষেত্রে উপায় আছে। কমার্শিয়ালের ক্ষেত্রে কি উপায় আছে না, কমার্শিয়ালের ক্ষেত্রে চাইলে এরকম ব্লক রেট ট্যারিফে থাকতে পারে, অথবা তারা যদি চায় তারা টিওডি সিস্টেমে পেমেন্ট করবে, সেটাও করতে পারে। টিওডি সিস্টেমে করতে গেলে তাদের জন্য আবার একটা আলাদা ধরনের মিটার বসবে, সেই মিটারের নাম হচ্ছে টিওডি মিটার। টিওডির ফুল ফর্ম হচ্ছে টাইম অফ ডে। ঠিক আছে, টাইম অফ ডে কনসেপ্টটা কি, টাইম অফ ডে টিওডি মানে ধরো দিনের যে 24 ঘন্টা সময়, সেই 24 ঘন্টা সময়কে 3টে ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তার মধ্যে সেই সময়গুলোকে ধরো সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত, সকাল 6টা থেকে বিকাল 5টা বা 17টা, এই যে 17টা লিখেছে মানে বিকাল 5টা হচ্ছে, মানে এটাকে বলা হয় নর্মাল। ঠিক আছে, নর্মাল, অথবা সংক্ষেপে একে এন লেখা হয়। এন এটা মানে হচ্ছে কি, সকাল 6 AM বা 6:00 আওয়ার্স থেকে 6:00 টু 17:00 আওয়ার। ঠিক আছে, সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই সময়টাকে বলা হচ্ছে নর্মাল। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে নর্মাল সময়। আচ্ছা, এরপরে কি আসছে, এরপরে আসছে পিক। এই যে বিকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত, 17টা থেকে 23টা, এই যে সময়টা, একে বলা হচ্ছে পিক, এবং সংক্ষেপে একে বলা হয় পি। ঠিক আছে, তাহলে পিক, এটা কোন সময়টা, এটা হচ্ছে বিকাল 5টা থেকে মানে 17:00
23টা 23:00 আওয়ার, এই যে সময়টা একে বলা হচ্ছে পিক আওয়ার্স। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পিক। আর একটা সময় আছে যেটা হচ্ছে কত না, এই যে রাত্রি 11টা থেকে সকাল 6টা, এই সময়টাকে বলা হয় অফ পিক। অফ পিক একে সংক্ষেপে বলা হয় ও। ঠিক আছে, এই সময়টা কোনটা হচ্ছে 23:00 আওয়ার থেকে 6:00 আওয়ার, মানে রাত্রি 11টা থেকে সকাল 6টা পর্যন্ত যে সময়, এই সময়টাকে বলা হবে অফ পিক বা সংক্ষেপে তাকে ও বলা হবে। ঠিক আছে, এবং এই যে তিনটে মানে ভাগে ভাগ করা হচ্ছে দিনের 24 ঘন্টা সময়কে, এই যে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, এই সিস্টেমে যে ট্যারিফ সিস্টেম তাকেই বলা হয় কি সিস্টেম, টিওডি, টাইম অফ দ্য ডে ট্যারিফ। ঠিক আছে, এবার কেন এরকম ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে শুনো। প্রথমে ব্যাপারটা হচ্ছে যে সকাল 6টা থেকে 17টা অর্থাৎ বিকাল 5টা পর্যন্ত, এই সময়টাকে আমরা বলতে পারি নর্মাল লোডিং টাইম। মানে কি, এই সময়ে কলকারখানা চলে এবং এই সময়ে কিন্তু ঘরের মধ্যে লাইট জ্বলে না, ফ্যান চলতে পারে কিন্তু লাইট জ্বলে না। তাহলে এই সময় যে লোডিংটা থাকে সেটা তুলনামূলকভাবে নর্মাল লোডিং আমরা বলতে পারি। অন্যদিকে বিকাল 5টা থেকে রাত্রি 11টা, এই সময়ের মধ্যে কিন্তু সমস্ত ঘরে ঘরে আলো জ্বলে ওঠে এবং ফ্যানও চলে, মানুষ ঘরে থাকে, টিভি চলে এবং অন্যান্য বিভিন্ন ইকুইপমেন্টস, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস চলে। তাহলে এই সময়ে সিস্টেমের ওপরে যে লোডটা পড়ে, সেই লোডটা হচ্ছে সব থেকে বেশি থাকে। তাহলে ওই যে সময়, এই সময়টাকে এই কারণে বলা হচ্ছে কি সময়, এটাকে বলা হচ্ছে পিক আওয়ার্স। তার জন্য এই সময়ে কি হয়, কনজিউমার মানে যত বেশি লোড এই সময় টানবে বা ড্র করবে, তত কি হবে, তত হচ্ছে সেই যে যারা ইলেকট্রিক সাপ্লাই করবে বা ইলেকট্রিক ডিস্ট্রিবিউট যারা করবে, সেই কোম্পানিকে সেই মতো তাদের ম্যাক্সিমাম ডিমান্ড ক্যাপাসিটিটাকে বাড়াতে হবে, তাকে আরো বেশি পরিমাণে ক্যাপাসিটি বাড়াতে হবে। ধরো একটা যে তার দিয়ে কারেন্টটা আসে, সেই তারের ক্যাপাসিটি বাড়াতে হবে। তো ধরো যে যে সাবস্টেশন থেকে আসে, সেই সাবস্টেশনের যদি লোডিং বেড়ে যায়, সেখানে আরো বেশি বেশি বড় রেটিং এর ট্রান্সফরমার ইনস্টল করতে হবে। তার মানে কি, তাদের খরচ বেশি বাড়বে। তাহলে মানে তারা সবসময় চাইবে যাতে পিক আওয়ার্সের লোডটা কম থাকে, তা না হলে তারা তো সেই লোডটাকে মিট করতে পারবে না। তার জন্য কনজিউমারকে উৎসাহিত করা হবে যাতে সে পিক আওয়ার্সে বেশি পরিমাণে লোড ড্র না করে। অন্যদিকে এই যে 23টা থেকে সকাল 6টা, অর্থাৎ রাত্রি 11টা থেকে সকাল 6টা, এই সময় কি থাকে, জেনারেলি সমস্ত লোড বন্ধই থাকে, আলো তো বন্ধ থাকে, ফ্যান হয়তো চলে এবং কলকারখানাও বিশেষ চলে না। তার মানে এই সময়ে লোডটা খুব কম থাকে। তাহলে যদি এই সময়ে কনজিউমারকে উৎসাহিত করা হয়, ওই সময় বেশি পরিমাণে তোমরা লোডটা ড্র করো, তাতে কি হবে, তাতে অ্যাভারেজ লোডিংটা বাড়বে কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ডটা কিন্তু বাড়বে না, কারণ সিস্টেমের যে ম্যাক্সিমাম লোড সেটা কখনোই এই রাত্রিবেলায় হবে না। তার মানে কনজিউমারকে এই সময়ে ইলেকট্রিসিটি ব্যবহার করতে উৎসাহিত করা হবে। অন্যদিকে যেটা পিক আওয়ার, সেই সময় ইলেকট্রিসিটি ব্যবহার করতে বাধা দেওয়া হবে, মানে মানে সেটাকে নিরুৎসাহিত করা হবে আর কি। অন্যদিকে নর্মাল আওয়ার্সে একটা নর্মাল ট্যারিফ থাকবে, যেটা হচ্ছে, তার মানে বুঝতেই পারছো, যেটা পিক আওয়ার্স সেই সময়কার ট্যারিফটা যদি দেখো, রেটটা যদি দেখো, তা দেখতে পাবে যেটা হচ্ছে নর্মাল ট্যারিফে যদি আমরা দেখি, তখন হচ্ছে 7 টাকা 74 পয়সা পার কিলোওয়াট আওয়ার। 7 টাকা 74 পয়সা করে পার কিলোওয়াটের জন্য নেওয়া হবে, পার কেডাব্লিউএইচ এর জন্য নেওয়া হবে। অন্যদিকে যদি রাত্রি মানে বিকাল 5টা থেকে রাত্রি 11টা, এই সময়ের মধ্যে সেই রেটটা কত হয়ে যাচ্ছে, 9 টাকা 28 পয়সা, মানে অনেকটাই বেশি। অন্যদিকে রাত্রি 11টা থেকে সকাল 6টা, এই সময়ের মধ্যে কিন্তু নেওয়া হবে কত, 6 টাকা 58 পয়সা। তার মানে এটা কিন্তু দুটোর থেকেই কম। তার মানে দেখতেই পাচ্ছ, যেটা অফ পিক আওয়ার সেই সময় সব থেকে কম রেট থাকে। অন্যদিকে যেটা পিক আওয়ার, সেই সময় কিন্তু রেটটা বা ট্যারিফটা সব থেকে বেশি থাকে। আর নর্মাল আওয়ার যেটা, সেই সময় যে ট্যারিফ, সেটা হচ্ছে পিক আর অফ পিকের মাঝামাঝি থাকে। তো এখানে দুরকম কেন, দুরকম হচ্ছে, একটা হচ্ছে নর্মাল টিওডি আর একটা হচ্ছে প্রিপেড টিওডি। এখন প্রিপেড মিটার সিস্টেমও চলে এসছে। প্রিপেড মিটারের মাধ্যমে কি, তোমরা আগেই বিলটাকে পেমেন্ট করে রাখবে, পরে ইলেকট্রিসিটিটা কনজাম্পশন করবে। তার মানে সেখানে নিশ্চয়ই একটু ফেসিলিটি দিতে হবে। তো সেই কারণেই দেখো, প্রিপেড যেটা সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু যেটা এখানে 7 টাকা 74 পয়সা লাগছিল, ওখানে 7 টাকা 64 পয়সা লাগছে পার কেডাব্লিউএইচ। যেটা এখানে 9 টাকা 28 পয়সা লাগছিল, এখানে লাগছে 9 টাকা 26 পয়সা। যেটা এখানে 6 টাকা 58 পয়সা লাগছিল, এখানে 6 টাকা 52 পয়সা। মানে প্রিপেড মিটারিং সিস্টেম এলে সেখানে আরো একটু কনসেশন আছে। তো এটা হচ্ছে কমার্শিয়াল রুরালের ক্ষেত্রে। একইভাবে কমার্শিয়াল যারা আরবান মানে মিউনিসিপ্যালিটি এলাকায় যে সমস্ত দোকান বা কমার্শিয়াল প্রেমিসেস আছে, সেখানেও এরকম ট্যারিফ সিস্টেম আছে। নর্মাল একটা ব্লক রেট ট্যারিফও আছে,
আবার নর্মাল টিওডিও নিতে পারে, চাইলে নর্মাল প্রিপেড টিওডিও তারা অ্যাভেল করতে পারে। একইভাবে বিভিন্ন রকমের যে কনজিউমার। স্যার বলছি প্রিপেড টিওটি যেটা বলছেন ওটা হ্যাঁ, আগে যেটা পেমেন্ট করব তাহলে মানে কতটা ইলেকট্রিক কনজিউম করব সেটা কি করে বুঝবো? আগে যদি আমরা পেমেন্ট করব তারপরে তো ইলেকট্রিকটা কনজিউম করব, আমি ধরুন পেমেন্টটা আগে করলে কতটা হ্যাঁ, হ্যাঁ, ইলেকট্রিক ভবিষ্যতে কনজিউম তোমরা করবো কি একটা করে বুঝবো? একটা অ্যাপ্রক্সিমেটলি করে নিতে হবে, ঠিক আছে? ওটা একটা মানে যেটা কানেক্টেড লোড ডিমান্ড যেটা করবে, ঠিক আছে? প্রিপেড টিওডি এখনো সেভাবে চালু হয়নি, ঠিক আছে? মানে কিন্তু এটা মানে আসছে আস্তে আস্তে, প্রিপেড মিটারিং সমস্ত জায়গাতেই আসবে। যেরকম হচ্ছে কি ফোনের বিল তোমরা কত টাকা খরচ করবে সেটা কি আগে থেকে জানো? যেরকম হচ্ছে কি কানেকশন তো নাও, মানে ফোনের যে প্রিপেড মিটারিং, প্রিপেড যে ইয়েটা নেওয়া হয়, স্কিমগুলো নেওয়া হয়, সেখানে কি রকম নেওয়া হয়? একটা নির্দিষ্ট প্ল্যানে নেওয়া হয় না, যে এরকম একটা 600 টাকার প্ল্যান কি 800 টাকার প্ল্যান, এরকম প্ল্যান নেওয়া হয়। সেরকম ভাবে এদেরও একটা প্ল্যান নেওয়া হবে, 600 টাকা 800 টাকা এরকম প্ল্যান নেওয়া হবে। যদি সেই রেটের মধ্যে তোমার কনজামশনটা মানে সেই টাকার মধ্যে যদি থাকে তাহলে কানেকশন থাকবে, তার থেকে বেশি হয়ে গেলে তাদের কাছে সিগন্যাল চলে যাবে, তারা লাইন কাটবার জন্য চলে আসবে বা পেমেন্ট করবার জন্য বলবে, ঠিক আছে? বা আবার রিচার্জ করার জন্য বলবে, সেরকম সিস্টেম হবে। যেরকম ফোনের হয় সেরকমই হবে এখানে, স্যার অনেক সমস্যা হয়ে যেত তাহলে স্যার। কিন্তু এটাই হবে, ঠিক আছে? দু স্যার হাজার প্রবলেম অনেক বেড়ে যাবে। 2022 সালের মধ্যে কিন্তু এরকম করার একটা চিন্তা ভাবনা আছে। হবে না হয়তো, কিন্তু হবে আস্তে, মানে 2022-এর মধ্যে না হলেও আস্তে আস্তে কিন্তু এই সিস্টেম আসবে। সমস্যা তো অনেক রকমই আছে, ধরো কারোর পেমেন্ট হয়ে যায়, মানে কারো পেমেন্ট করে না অথচ তারা লাইন কাটতেও দেয় না, এরকম সমস্যা তো আছে। এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যাবে, ঠিক আছে? তো এরকম হচ্ছে কি কমার্শিয়াল কনজিউমার যেটা আছে, কমার্শিয়াল, আরবান, রুরাল, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের কনজিউমার হয়, তাদের বিভিন্ন রকমের ট্যারিফ সিস্টেমে বিল করা হয়। তারপরে আসছে কি পাবলিক ইউটিলিটি। ডোমেস্টিকে স্যার হ্যাঁ, বলছি বলো। যে রেটগুলো বলছেন ডোমেস্টিকে বা এতে কমার্শিয়ালে, এগুলো কি হ্যাঁ, আপডেটেড মানে এখন এই হ্যাঁ, নিয়মিত নিয়মিত যেরকম? এটা একদম আপডেটেড রেট, ঠিক আছে? এটা হচ্ছে 2017-18 সালের যে ট্যারিফ সিস্টেম বেরিয়েছিল, লেটেস্ট ট্যারিফ অর্ডার, এই আচ্ছা, এসিডিসিএল এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, ঠিক আছে? তো মানে এখন তার মানে আমরা যেটা দেখো তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ট্যারিফ অর্ডার। এইটাই লেটেস্ট হয়ে আছে, ঠিক আছে? এরপরে আর হয়নি। এই যে ট্যারিফ অর্ডার যেটা দেখতে পাচ্ছ তোমরা ডাউনলোড হবে, ওটাই আমি ডাউনলোড করে রেখেছি। তার মানে আমরা এখন যে বিল দিচ্ছি এই হ্যাঁ, রেটের তোমরা মধ্যে? এই সিস্টেমের মধ্যেই দিচ্ছ, ঠিক আছে। ঠিক আছে? তোমরা এটা ওয়েবসাইট থেকে ডাউনলোডও করে নিতে পারো, ঠিক আছে? এবার হচ্ছে এই অর্ডারের মধ্যে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের কনজিউমারের বিভিন্ন রকমের বিলিং হচ্ছে। তারপর হচ্ছে কি পাবলিক ইউটিলিটি বা স্পেসিফিক ইনস্টিটিউশন, পাবলিক বডি, মানে যেরকম ধরো পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস, এরকম হচ্ছে কি এগুলো হচ্ছে সমস্ত কিছু পাবলিক ইউটিলিটি। তারপরে মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে হলে মিউনিসিপ্যালিটিতেও অনেক কিছু পাবলিক অফিস থাকে, পিডাব্লিউডি অফিস বা এই টাইপের যারা অফিসগুলো, পাবলিক ইউটিলিটি অফিস, ঠিক আছে? তারপর হচ্ছে পাবলিক ইউটিলিটি, স্পেসিফাইড ইনস্টিটিউশন, পাবলিক বডিজ, মানে বিভিন্ন রকমের রেট আছে, তাদের জন্য বিভিন্ন রেট তোমরা এখান থেকে দেখতে পারো। তাদের জন্য সব টিওডি সিস্টেমে বিলিং করবার জন্য অপশন আছে, অন্যদিকে আবার নর্মাল সিস্টেমেও কি আছে, তাদের জন্য যে বিলিংটা করা হচ্ছে এখানে কিন্তু অল, মানে নর্মাল যে সিস্টেম সেখানে কিন্তু সমস্ত ইউনিটের জন্যই একটা ফিক্সড রেট। এরকম নয় যে প্রথম 100 ইউনিটের জন্য এত, বা প্রথম 120-র জন্য এত, তারপরের 80-র জন্য এরকম এত, এরকম সিস্টেম কিন্তু নয়। সমস্ত ইউনিটের জন্য একটা ইউনিফাইড রেট, 6 টাকা 93 পয়সা করে রেট, ঠিক আছে? মানে পাবলিক ইউটিলিটি বা পাবলিক বডিজ এর জন্য। তারপরে গভর্নমেন্ট স্কুল যেগুলো আছে, গভর্নমেন্ট স্কুলের জন্য আবার একটা সিস্টেম আছে, সেখানে রেটটা অনেকটাই কম, দেখতে পাচ্ছ 4 টাকা 77 পয়সা রেট, ঠিক আছে? এবং যেটা ফিক্সড চার্জ বা ডিমান্ড চার্জ, সেটাও কত না পার কেভিএতে এটা হচ্ছে 25 টাকা মাত্র। তারপরে হচ্ছে বিভিন্ন যে ইন্ডাস্ট্রি হয়, ইন্ডাস্ট্রির মধ্যে ধরো কটেজ ইন্ডাস্ট্রি, ঠিক আছে? ওয়েভার্স, হ্যাঁ, এই ধরনের যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতেও একটা রেট আছে, সেখানেও হচ্ছে ব্লক রেট ট্যারিফ সিস্টেমে হতে পারে অথবা টিওডি সিস্টেমেও হতে পারে। তারপরে যে পোলট্রি, হ্যাঁ, হর্টিকালচার, টিস্যু কালচার, এই সমস্ত যে অ্যাক্টিভিটি, এই সমস্ত অ্যাক্টিভিটিগুলোর জন্য কি করা হয়, সমস্ত ইউনিটের জন্য একটা ইউনিফাইড রেট হতে পারে। সেটা কত 7 টাকা 86 পয়সা, অথবা ব্লক রেট ট্যারিফ নিলে এরকম সিস্টেম, ব্লক রেট নয় সরি, টিওডি মিটার যদি সিস্টেম নেয়, টিওডি সিস্টেম নিলে এই সিস্টেমে তারা পেমেন্ট করতে পারে, মানে কোন সময়ে তারা কনজামশনটা বেশি কম করতে করতে চায় সেটা তারা ডিসিশন নিতে পারে। তো একইভাবে এরকম হচ্ছে এলএনএমভি কনজিউমারের ক্ষেত্রে, মানে কিছু, এগুলো হচ্ছে টেম্পোরারি কিছু কানেকশনের জন্য এরকম
কিছু প্রভিশনস আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে, অতটাও ভাইটাল নয়। আমি এরপরে যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে হাই অ্যান্ড এক্সট্রা হাই ভোল্টেজ কনজিউমার্স, ঠিক আছে, মানে যেগুলো হচ্ছে 11 কেভি অথবা তার থেকে বেশি ভোল্টেজে যারা কানেকশন নেবে তাদের জন্য কিরকম কি তাদের জন্য কি রেটের সেটা প্রোভাইড করা হবে। দেখো, প্রথমে আসছে আমাদের পাবলিক ইউটিলিটি। পাবলিক ইউটিলিটি যদি কোনো একটা কানেকশন নেয় হাই ভোল্টেজে, ঠিক আছে, যেমন হলো পিএইচই, ধরো এই ধরনের ইউটিলিটি, পাবলিক ইউটিলিটি, তাদের জন্য একটা রেট আছে। তাদের জন্য রেটটা কিরকম? তো পাবলিক ইউটিলিটির মধ্যে এখানে পিএইচই ধরেনি, পিএইচির আলাদা আছে অবশ্য। এটা হচ্ছে মানে পাবলিক ইউটিলিটি কোনো যদি গভর্নমেন্ট অর্গানাইজেশন বা কিছু হয়, তারা যদি হাই ভোল্টেজে কানেকশন নিতে চায় তাদের জন্য ট্যারিফ সিস্টেমটা এরকম। কিরকম না, দেখো, সামারে একরকম, মনসুন সিজনে একরকম, আবার উইন্টার সিজনে একরকম, মানে বছরটাকে 3টে ভাগে ভাগ করে মান্থ ওয়াইজ মানে ভাগ করে নেওয়া হয়েছে। যে সামার সিজন, সেই সময় কি থাকে, সব থেকে বেশি লোডের ডিমান্ড থাকে। তাহলে সামার সিজনে কি করতে হবে, লোড ডিমান্ড যত বেশি, চেষ্টা থাকবে যাতে করে সেই সময় লোড ডিমান্ডটাকে কম করা যায়, মানে তার থেকে বেশি টাকা যদি আদায় করা হয় সে চেষ্টা করবে কম কনজাম্পশন করবার। তার মানে সামার সিজনে তার কাছ থেকে বেশি রেট চার্জ করা হবে, ঠিক আছে, বেশি রেট, ধরো 6 টাকা 47 পয়সা পার ইউনিট পার কেডাব্লিউএইচ, এটা হচ্ছে সামার সিজনের রেট। অন্যদিকে যদি আমরা দেখি, এটা হচ্ছে মনসুন সিজন, মানে বর্ষাকালে তুলনামূলকভাবে লোডটা কম, তখন হচ্ছে 6 টাকা 45 পয়সা। আবার উইন্টারে লোড আরো কম, তখন হচ্ছে 6 টাকা 43 পয়সা পার কেডাব্লিউএইচ, ঠিক আছে। এরকম ভাবে একটা রেট চার্জ করা হয়, কিন্তু সেখানে ডিমান্ড চার্জ একটা দিতেই হয়। ডিমান্ড চার্জটা কত না, 384 টাকা পার কেভিএ, এটা দিতে হবে এই যে পাবলিক ইউটিলিটি যারা কানেকশন নিতে চাই তাদের। আবার যদি তারা টিওডি সিস্টেমে আসতে চায়, টিওডি সিস্টেম মানে ওই দিনের 24 ঘন্টাকে 3টে ভাগে ভাগ করা হবে, মানে সামার, মনসুন, উইন্টার, এটা তো ভাগ করলোই, আবার তার মধ্যে আবার দিনের 24 ঘন্টাকেও আবার 3টে ক্যাটাগরিতে ভাগ, যেটা আমি আগে বললাম, সেই অনুযায়ী তারা ট্যারিফটাকে অ্যাভেল করতে পারে, ঠিক আছে। দিনের 24 ঘন্টাকে তারা 3 ভাগে ভাগ করে সেই অনুযায়ী যখন যাদের রেট বেশি আছে সেই সময় কম কনজাম্পশন করবে, যখন রেট বেশি আছে, যখন রেট কম আছে তখন বেশি কনজাম্পশন করবে। এরকম প্রসেস তারা ফলো করতে পারে। পাবলিক ইউটিলিটি এগুলো 11 কেবিতে হতে পারে, আবার 33 কেবিতে হতে পারে। 384 টাকাটা পার মান্থ দিতেই হবে, পার মান্থ পার কেভিএ, ঠিক আছে, পার কেভিএ। এবার এদের যে ডিমান্ড গুলো হয়, 11 কেভি যেটা বুঝছো, 11 কেভি কানেকশন কখন থেকে দেবে? 11 কেভি কানেকশন দেবে একমাত্র যদি লোডটা 125 কেভি এর থেকে বেশি হয় তবেই, ঠিক আছে। 124 পর্যন্ত কিন্তু এই এলএনএমবি দিয়েই চালাবে। 124 কেভি পর্যন্ত 124 কেভি দিয়ে, মানে সরি, এলএনএমবি দিয়েই চালানো হবে। 125 অ্যান্ড অ্যাবাভ যদি উঠে যায়, 125 অ্যান্ড অ্যাবাভ উঠলেই তখন কিন্তু 11 কেভি বা 33 কেভি কানেকশনের গল্প আসবে। তার মানে পার কেভিএ 384, তাহলে 125কে 384 দিয়ে গুণ করো, ঠিক আছে, যত হচ্ছে অতটা তাকে দিতে হবে ডিমান্ড চার্জ। হ্যাঁ, 384 গণিত 125 মিনিমাম, এটা দিতে হবে। তারপরে তার কেভিএ যত বেশি হবে তার তত বেশি ডিমান্ড চার্জ হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে, স্যার, হ্যাঁ বলো। আমাদের কলেজটা স্যার কিসের আন্ডারে পড়ে? হ্যাঁ, আমাদের কলেজটা তাহলে কিসের আন্ডারে পড়ে স্যার? কলেজটা আমাদের কলেজে তো স্যার 11 কেবি কানেকশন আছে। না, কলেজে 11 কেবি কানেকশন, আমি অবশ্য কলেজের মিটার রুমটা ঢুকে দেখিনি, তবে ওটা হচ্ছে তোমার এলএনএম, মানে এলএনএমবি বাল্ক কানেকশন, ঠিক আছে। আমার ওটা হচ্ছে এলএনএমবি বাল্ক কানেকশন আছে, মানে কি বলো দেখি, ট্রান্সফরমার আছে, ঠিক আছে, ওখানে কি আছে, ওখানে হচ্ছে তোমাদের ট্রান্সফরমার আছে, মানে 11 কেবি লাইন এলো, ঠিক আছে, ওখানে একটা ট্রান্সফরমার বসানো আছে, ঠিক আছে। সেই ট্রান্সফরমার থেকে কি বেরোবে, এখানে 11 কেবি লাইন তার দিয়ে এলো, ঠিক আছে। এবার ট্রান্সফরমার থেকে যেটা হবে সেটা কেবিল, ঠিক আছে, কেবিল বেরোবে, তো সেই কেবিলটাকে একটা ঘরের মধ্যে ঢোকানো হয়। সেই ঘরের মধ্যে একটা মিটারিং কিয়স্ক থাকে, সেই মিটারিং কিয়স্কের মধ্যে মিটারটাকে বসানো হবে, ঠিক আছে। এবার এই মিটারিং যে ঘটনাটা ঘটছে, মিটারিংটা কোথায় ঘটছে, কত কেবি লেভেলে ঘটছে, এটা হচ্ছে 433 ভোল্ট লেভেলেই ঘটছে। 11/433 ভোল্টের ট্রান্সফরমার না, তার মানে এই যে এলটি লাইন যেটা আসছে সেটাতে কত ভোল্টেজ আছে, 433 ভোল্ট আছে, এবং মিটার যেটা বসানো আছে সেটাই 433 কেবি ভোল্টেজ লেভেলেই বসানো আছে। তার জন্য মানে মিটারিং ইজ অন এলভি সাইড, ঠিক আছে। তার জন্য এটাকে আমরা কি বলবো, এলএনএমভি কানেকশন, ঠিক আছে। এবং কলেজের যে ডিমান্ড আছে, কলেজের ডিমান্ডটা নিশ্চয়ই 49 কেভি এর থেকে বেশি আছে, ঠিক আছে। এবং সেই কারণে এটাকে আমরা কি কানেকশন বলবো, এলএনএমভি বাল্ক কানেকশন, ঠিক আছে, এলএনএমভি বাল্ক। তাহলে এটা হলো মিটার 435 কিলো ভোল্ট না শুধু ভোল্ট হবে? কি, সরি 433 ভোল্ট, এটা 433 ভোল্ট, সরি
এটা হলো 433 ভোল্ট। হ্যাঁ, এটা হচ্ছে 433 ভোল্ট সিস্টেমে মিটারিংটা আছে, তো সেই কারণে এটাকে আমরা কি বলবো, এলএনএমডি বাল্ক কানেকশন। আবার অনেক জায়গায় কি থাকে, অনেক ইন্ডাস্ট্রিতে দেখবে সেখানে কি থাকে, এরকম 11 কেবি লাইন আসে, ঠিক আছে, 11 কেবি লাইন ফ্যাক্টরির ভেতরে ঢোকে। ফ্যাক্টরির ভেতরে যদি যাও, হ্যাঁ, ফ্যাক্টরির ভেতরে গেলে তোমরা দেখতে পাবে ওখানে একটা এরকম স্ট্রাকচার থাকে, ঠিক আছে, ওখানে কি থাকে, আইসোলেটর থাকে। আইসোলেটর তোমরা পড়েছো, আইসোলেটরের মাধ্যমে কি করা হয়, অন অফ করা হয় 11 কেবি লাইনকে। তাহলে এখানে আইসোলেটর, ওটাকে একটা হ্যান্ডেলের মতো থাকে, ওটা দিয়ে আপ ডাউন করলে 11 কেবি লাইন এই আইসোলেটরে দিয়ে কেবিলের মাধ্যমে, এই কেবিল যেটা নেমে আসবে, এটা তো তার দিয়ে এলো, এটা হলো ওভারহেড তার, এটা হয়ে গেল আমার কেবিল, ঠিক আছে। এই যে কেবিল, এটা কিন্তু 11 কেবি কেবিল, এই কেবিল চলে যাবে আমাদের একটা ফ্যাক্টরির মধ্যে একটা রুম থাকে, মিটার রুম, ঠিক আছে, বা ইলেকট্রিক্যাল এইচভি রুম থাকে, ঠিক আছে। ওখানে গিয়ে একটা সার্কিট ব্রেকারের মধ্যে ঢোকে, ঠিক আছে, সুইচ গিয়ার বলে ওটাকে, ওটা হচ্ছে WBSCTCL এর একটা সুইচ গিয়ার। ওখানে ঢোকে, ওখানে থাকে তোমার সিটি পিটি এই সমস্ত কিছু থাকে, এবং সেই সিটি পিটি থেকে যে সিগন্যাল আসে সেগুলোকে একটা মিটারের মধ্যে নিয়ে সেই মিটারে ডিসপ্লে করা হয়, ঠিক আছে। তাহলে মিটারিং যেটা আছে, মিটারিংটা কোন সাইডে আছে, 11 কেবি সাইডে আছে। এবার এই সুইচ 11 কেবি যে সার্কিট ব্রেকার, এখান থেকে যে 11 কেবি কেবিল সেটা চলে যাবে আরেকটা রুমে। সেই রুমে কি থাকে, সেই রুমে কনজিউমারের আবার সার্কিট ব্রেকারটা থাকে। কনজিউমারের সার্কিট ব্রেকার থেকে আবার যে কেবিলটা বেরোবে সেটাও 11 কেবি, সেটা চলে যাবে আরেকটা রুমে। সেই রুমের ভেতরে কি থাকে, সেই রুমের ভেতরে কনজিউমারের একটা ট্রান্সফরমার থাকে, ঠিক আছে। সেই রুমে কনজিউমার সেটাকে স্টেপ ডাউন করে কত ভোল্টেজ করবে সেটা তার ব্যাপার। তারপরে সেই কনজামশনটাকে তারা বিভিন্ন সুইচ গিয়ারের মাধ্যমে এয়ার সার্কিট ব্রেকার আর যাই হোক না কেন, সেখানে তারা যারা যেখানে খুশি ব্যবহার করতে পারে। কিন্তু কানেকশন যেটা দেওয়া হলো, কানেকশনটা কত কেবিতে দেওয়া হলো, এই যে রুমটা, এই রুমটা সবসময় সিল করা থাকবে এবং এই রুমটা সবসময় লক করা থাকবে, এবং এই রুমের কিন্তু অ্যাক্সেস কেবলমাত্র তাদের কাছে থাকবে, কেবলমাত্র সাপ্লাই কোম্পানির কাছে থাকবে, অর্থাৎ WBSCTCL এর কাছে এর তালা চাবি থাকবে এবং সিল থাকবে, ঠিক আছে। কিন্তু ফ্যাক্টরির লোক এর ভেতরে ঢুকতে পারবে না। তার মানে এই যে মিটারিংটা, এই মিটারিংটা হচ্ছে আমার কোন সাইডে, 11 কেবি সাইডে। এবং একইভাবে যদি এটা 33 কেবি কানেকশন হতো, তাহলে 33 কেবি সুইচ গিয়ার ওখানে বসানো হতো, কিন্তু মিটারিংটা যাই হোক না কেন 33 কেবি সাইডে হতো। তাহলে এই ধরনের যে কানেকশন, এগুলোকে আমরা কি কানেকশন বলবো, এগুলোকে আমরা বলবো বাল্ক কানেকশন, ঠিক আছে, বাল্ক কানেকশন। এবং এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে এইচভি বাল্ক, ঠিক আছে, হাই ভোল্টেজ, ঠিক আছে, 11 কেবি বা তার উপরে যদি লেভেলটা থাকে তাহলে আমরা বলবো এইচভি বাল্ক। আর আগে যেটা বাল্ক ছিল, যেটা আমাদের কলেজের ক্ষেত্রে আছে, সেটা কি, সেটা হচ্ছে LT বাল্ক, ঠিক আছে, বুঝা গেল। তো এইরকম ভাবে বিভিন্ন রকম যে সিস্টেম, তোমরা যদি এই ট্যারিফ অর্ডারটা একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে কোন ধরনের কনজিউমারের ক্ষেত্রে কি রকম রেটে ট্যারিফটা নেওয়া হয়। এবং মেন ব্যাপার যেটা এখানে বোঝার আছে সেটা হচ্ছে দু ধরনের ট্যারিফ, একটা হচ্ছে ব্লক ওয়াইজ রেটটা ভ্যারি করছে, ক্রমশ যত হায়ার ব্লকের দিকে যাচ্ছে তত তার কাছ থেকে বেশি রেটে চার্জ করা হচ্ছে। আর অন্যদিকে আরেকটা হচ্ছে সিজন স্পেসিফিক, মানে কোন সিজনে তারা কনজামশনটা করছে সেই অনুযায়ী একটা ক্লাসিফিকেশন করা আছে। আর একটা হচ্ছে দিনের বিভিন্ন সময় ওয়াইজ, যেটাকে বলা হচ্ছে টিওডি ট্যারিফ সিস্টেম। টিওডি মানে হচ্ছে টাইম অফ দ্য ডে, দিনের কোন সময়ে তারা কনজামশনটা বেশি করছে বা কম করছে সেই অনুযায়ী তার বিলটা হবে, ঠিক আছে। তো এইরকম ভাবে বিভিন্ন ট্যারিফ সিস্টেম আছে, তোমরা এই ট্যারিফ অর্ডারটা ডাউনলোড করে দেখতে পারো এবং এর সম্পর্কে যদি কারো কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। তো এবার আমরা যেটা দেখতে চলেছি, পরে যে নেক্সট পার্টটা, সেটা হচ্ছে যে আমরা এই ট্যারিফ সিস্টেম ব্যবহার করে কিভাবে আমাদের এনার্জি বিল যেটা হয়, এনার্জি বিলকে কিভাবে কম করতে পারি, ঠিক আছে। তো এই এনার্জি বিলের কম করার ব্যাপারটা এটা আমি নেক্সট ডেতে ডিসকাস করবো, ঠিক আছে। আজকে আমি এটা ডিসকাস করবো না, নেক্সট ডেতে আমি এটা সম্পর্কে ডিসকাস করবো। বলো, কারো কিছু কোয়ারি আছে? স্যার হুম, স্যার একটা অন্য কোশ্চেন ছিল, বলবো স্যার? বলো। জি স্যার, যদি ধরুন মানে একটা ডিজি কে যদি নর্মাল এই 411-তে মানে 433 যদি কানেক্ট করি তাহলে কি স্যার ফেজ সিকোয়েন্স ম্যাচ করাতে হবে? ফেজ সিকোয়েন্স তো ম্যাচ করাতেই হবে, নাহলে তোমার তো শর্ট সার্কিট হয়ে যাবে না। স্যার ওই 50 হার্জ ওটাকে আনতে হবে, তাই তো? 50 হার্জ তো আনতেই হবে এবং তার সাথে সাথে ফেজ সিকোয়েন্স অবশ্যই ম্যাচ করতে হবে। বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে।